আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির খবরাখবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। শনি থেকে বৃহস্পতিবার দুপুরে 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি রিয়াজ সুমন। 3 মাস স্থগিত রাখার সময়সীমা শেষ হওয়ার আগেই 7 জুলাই বাংলাদেশের উপর 35% শুল্ক আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হার ভিয়েতনামের ক্ষেত্রে 20%। ভারতীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে জানা গেছে, দেশটির সাথে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি করতে কাজ চলছে, যার ফলে দেশটির উপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপ হতে পারে 20%-এর কম। চীনের পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক আগস্টের থেকে 34% হারে আরোপ হতে পারে। তবে চীন ব্রিক্সের সদস্য হওয়ায় শুল্ক হার আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের শুল্কমুক্ত সুবিধা চেয়ে পণ্যের বিশাল তালিকা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র বলে জানা গেছে। বাণিজ্য সচিবকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ইউএসটিআর রোববার এসব পণ্যের একটি তালিকা ইমেইলে পাঠায়। এছাড়া আগামী 1 আগস্ট থেকে বাংলাদেশের পণ্যে 35% পাল্টা শুল্ক কার্যকরের ট্রাম্পের ঘোষণার পর বাংলাদেশি পণ্যের কিছু ক্রয়াদেশ স্থগিতের কথাও শোনা যাচ্ছে। দর্শক, এ বিষয়ে আলোচনা করতে চাই। আমাদের আজকের আলোচনার বিষয় যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি এবং বাংলাদেশের অবস্থান। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে আজকে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন দুজন অতিথি। তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আশা করছি তারা দুজনকেই আমাদের সাথে যুক্ত আছেন। জনাব মাজেদুল হক, অর্থনীতি বিশ্লেষক, এবং ঢাকা চেম্বারের সাবেক সভাপতি জনাব আসিফ ইব্রাহিম। আপনার দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিজনেস আওয়ারে। প্রথমেই যেতে চাই জনাব আসিফ ইব্রাহিম আপনার কাছে। আপনি জানেন যে 1 আগস্ট যেই আমাদের সামনে যে এখন সময় আছে, যে 1 আগস্ট থেকে নতুন শুল্ক হার কার্যকর হবে, তো এখন আসলে বাংলাদেশের এই রপ্তানির বাজারে কি প্রভাব পড়তে পারে? যদি এটি না কমে বা এই জায়গাতেই থাকে, 35% থাকে, তাহলে আমরা আমাদের রপ্তানির বাজারের প্রভাবটা কি হবে, এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাজারে? আসে পোশাক থেকে এটা, এবং যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র সিঙ্গেল ডেস্টিনেশন হিসেবে বাংলাদেশের রপ্তানি সিংহভাগ সেখানে যায়, ইন দ্য সেন্স যে এজ এ সিঙ্গেল ডেস্টিনেশন টোটাল রপ্তানির আনুমানিক 20% সেখানে যায়, বাকিগুলো অন্যান্য ডেস্টিনেশনে যায়। তো সেই হিসেবে যদি অন্যান্য কম্পিটিং যে সমস্ত কান্ট্রিগুলো আছে তাদের সঙ্গে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের এই রপ্তানির যে শেয়ার সেটা ভাগাভাগি করি, তাদের যদি আপনার প্রতিযোগিতামূলক সক্ষমতা বেড়ে যায় শুল্ক সুবিধাগত কারণে, সেই ক্ষেত্রে আমাদেরকে ওই প্রতিযোগিতামূলক প্রাইস হয়তো আমরা অ্যাচিভ করতে নাও করতে পারি, এবং সেই ক্ষেত্রে যেটা হবে যে হয়তো অর্ডার গুলো অন্যান্য দেশে চলে যেতে পারে। এবং সেটা যদি হয়, সেটা যেই সব কারখানাগুলো বিশেষ করে সিংহভাগ মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করে থাকে, তারা সিভিয়ারলি ইম্প্যাক্টেড হবেন, এবং অনেক ক্ষেত্রে হয়তো ইট মাইট লিড টু কর্মসংস্থানের উপর একটা চাপ আসতে পারে, ঠিক মতো বেতন টেতন দেওয়ার ক্ষেত্রে হয়তো একটা চাপ আসতে পারে। সুতরাং এটার একটা ওভারঅল ইম্প্যাক্ট তো হবেই, এই সম্পর্কে তো সবাই বলছি আমরা। সো মানে সিচুয়েশনটা এই মুহূর্তে খুবই আনসার্টেন, আমি বলবো। আমাদের আমরা সকলেই জানি যে বাণিজ্য উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে 3 সদস্যের একটা প্রতিনিধি দল মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ডিসিতে 3 দিন ওনারা নেগোসিয়েশন সেশনে ছিলেন। সেটা হচ্ছে 9, 10 এবং 11 এই মাসের, এবং ওখানে বেশ দীর্ঘক্ষণ ধরেই আলোচনা হয়েছে, এবং আমাদের পজিশন গুলা আমাদের প্রতিনিধি দল তুলে ধরার চেষ্টা করেছেন তাদের কাছে। এবং আমরা
আশা করব যে এটার প্রেক্ষিতে কিছুটা হলেও যদি মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের এই কেসে একটু নমনীয় হয়, যেহেতু আমরা একটা আহ, উন্নয়নশীল দেশ এবং এই দেশে প্রচুর পরিমাণ আহ, লোকের কর্মসংস্থান এই শিল্পের মাধ্যমে হয় এবং সেই শিল্পের সিংহভাগ আপনার কর্মচারীরা হচ্ছেন আমাদের নারী। সুতরাং এটার একটা সোশ্যাল ইম্প্যাক্টও কিন্তু আছে। সুতরাং এই সামগ্রিক সবকিছু বিষয় যদি বিবেচনা করে যুক্তরাষ্ট্র একটু নমনীয় হয় আমাদের প্রতি, আমরা সেটাই আশা করব। তবে একটা জিনিস আপনারা হয়তো জানেন যে এই শুধু যে শুল্ক তা নয়, যেমন বেস লাইন প্লাস রেসিপ্রোকাল এটাই নয়, এটার সঙ্গে একটা ভ্যালু এডিশনের বিষয়ও কিন্তু জুড়ে দেওয়া হয়েছে। যেমন আপনি যদি বাংলাদেশ থেকে ওভেন পোশাক আপনি রপ্তানি করেন, সেই ক্ষেত্রে আপনার প্রায় 40% একটা হচ্ছে লোকাল ভ্যালু এডিশন এবং আরেকটা হচ্ছে রিজিওনাল ভ্যালু এডিশন। এই ক্ষেত্রে তারা এটা নিয়েও কথা তুলেছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ নিট ফ্যাব্রিকের ক্ষেত্রে বেশ এগিয়ে গেছে। এই ব্যাকওয়ার্ড নিটিং, ডাইং এবং ফিনিশিং ইন্ডাস্ট্রি বেশ অনেক কিছুই বাংলাদেশে স্থাপিত হয়েছে, কিন্তু ওভেনের ক্ষেত্রে কিন্তু আমাদের সেই রকম সক্ষমতা আমরা অর্জন করতে পারিনি। এবং আরেকটা যেটা ট্রেন্ড সেটা হচ্ছে যে এখন কিন্তু ওভেনে মেজরিটি ফ্যাব্রিক জি, কিন্তু ম্যানমেড ফাইবার। আপনার কাছে আসবো। আমরা একটু জনাব মাজেদুল হকের কাছে জানতে চাই। আপনি জনাব মাজেদুল হক, আপনি তো জানেন যে ভিয়েতনাম এক্ষেত্রে অনেকটা দক্ষতা দেখিয়েছে। তারা 20% তাদের যে শুল্ক হার সেটিকে রাখতে পেরেছে, তারা সেখানে বোঝাপড়া করে। তো সেক্ষেত্রে বাংলাদেশের দক্ষতার জায়গাটা কেমন ছিল বা কেন পারিনি আমরা, এই বিষয়টা যদি একটু বলতেন আপনি। যে দেখুন, যে এপ্রিল মাসে ট্রাম্প প্রশাসন পাল্টা শুল্ক আরোপ করার পরপরই আমাদের যে প্রতিযোগী যে দেশগুলো রয়েছে তার ভিতরে অন্যতম বলা হয় যে ভিয়েতনাম। যদি পোশাক শিল্পের কথা আমরা বলি, তাহলে ভিয়েতনামের এক্সপোর্ট টু জিডিপি রেশিও কত? সেটা হচ্ছে ভিয়েতনাম তার জিডিপিতে রপ্তানি খাত অবদান রাখে কিন্তু 90%। বাংলাদেশ সেখানে অবদান রাখে কত শতাংশ? 12 থেকে 13% বাংলাদেশ অবদান রাখে। ভিয়েতনামের আপনার এক্সপোর্ট ভলিউম কত? টোটাল 400 বিলিয়ন ইউএস ডলার। বাংলাদেশের কত? 50 বিলিয়ন ইউএস ডলারের কাছাকাছি। তাহলে ভিয়েতনাম কিন্তু হয়ে গেছে কিন্তু এক্সপোর্ট লেড গ্রোথ ইকোনমি। বাংলাদেশ কিন্তু এক্সপোর্ট লেড গ্রোথ ইকোনমি যদি বাংলাদেশ হতো, তাহলে ভিয়েতনামের মতন অনেক সাইডে বাংলাদেশ অনেকভাবে নেগোসিয়েশন চালিয়ে যেত। কিন্তু ভিয়েতনামের বিষয়টা ডিফারেন্ট, একদম বাংলাদেশ থেকে টোটালি ডিফারেন্ট। তার কারণ হচ্ছে যে একটা কথা, আরেকটা বিষয় আমি বলবো যে এখানে আপনার অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক কিছু বিষয় জড়িত রয়েছে। তার কারণ হচ্ছে যে ট্রাম্প প্রশাসন কিন্তু বলেছিল যে যারা ব্রিক্স এর সাথে হাত মেলাবে তাদের উপরে আমি 100% শুল্ক আরোপ করব। এবং আপনার নিশ্চয়ই মনে রয়েছে যে বাংলাদেশ বিগত সরকারের আমলে ব্রিক্স এর মেম্বার হওয়ার জন্য বাংলাদেশ কিন্তু অনেক চেষ্টা চালিয়েছিল। এটা কিন্তু যুক্তরাষ্ট্র এটা জানে। আচ্ছা, তারপরে হচ্ছে যে যেটা হয়েছে যে যুক্তরাষ্ট্র চায় কি, যে যুক্তরাষ্ট্র চায় যে চীনের উপরে নির্ভরশীলতা কমানো, এটা যুক্তরাষ্ট্র চাও। এবং যুক্তরাষ্ট্র কিন্তু ভিয়েতনামকে অনেক বছর ধরে চাপ দিয়ে আসছে যে চীনের উপরে নির্ভরশীলতা আপনারা কমান। এবং ভিয়েতনাম এটার পক্ষে সম্ভব ছিল না, কারণ ভিয়েতনামের চীনকে কেন্দ্র করে ভিয়েতনামের অর্থনীতি কিন্তু ইমার্জ করেছে। কিন্তু এটা ভিয়েতনামের পক্ষে সম্ভব ছিল না। ভিয়েতনাম অন্যভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে এটা ম্যানেজ করেছে। বাংলাদেশ কিন্তু বারবার প্রত্যেকটা নেগোসিয়েশনে ব্যর্থ হচ্ছে। এবং এই যে পাল্টা শুল্ক ভিয়েতনাম 46% কমিয়ে সে 20% আনলো এবং বাংলাদেশের সেখানে 50% শুল্ক দিয়ে পণ্য রপ্তানি করতে হবে, এই যে চ্যালেঞ্জটা, এই চ্যালেঞ্জটা সামাল দিয়ে রাখুন। আমার সমাধানটা কি? আর এই সমাধানটা কিন্তু অনেক জটিল সমাধান। তার কারণ হচ্ছে যে হয় আমাকে মার্কিন যুক্তরাষ্ট্র বিনিয়োগ বাড়াতে হবে, না হয় আমাকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেয়া যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি রয়েছে সেই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির সাথে আমাকে একাত্ম প্রকাশ করতে হবে। কারণ আমরা তো চীনের সাথে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সাথে আমরা একাত্ম প্রকাশ করেছি এবং বিআরআই এর আন্ডারে আমরা অনেক প্রজেক্ট বাংলাদেশের চলমান। এবং আপনি নিশ্চয়ই জানেন যে বিগত সরকাররা বলে যে অর্থনৈতিক যে সম্পর্ক চীনের সাথে একটা উন্নত জায়গায় পৌঁছে গেছে বাংলাদেশ। আচ্ছা, এটা আমাদের অর্থনৈতিক স্বার্থে আসলে করতে হয়েছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যদি আমি ট্রেড ব্যালেন্স আমাকে করতে হয়,
তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেড ব্যালেন্স আমি কিভাবে একটা করবো? বিষয় একটু সেটা তো জানতে চাই, আপনি হয়তো শুনে থাকবেন যে শোনা যাচ্ছে যে ভারত যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি করতে কাজ করছে, এবং ভারতীয় ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে চুক্তির আওতায় ভারতীয় পণ্যের শুল্কের হার 20%-এর নিচে নামতে পারে। যদি এটা হয় তাহলে দক্ষিণ এশিয়ার প্রতিদ্বন্দ্বীদের তুলনায় সুবিধাজনক জায়গায় চলে যাবে ভারত। এটাকে আপনারা কিভাবে দেখছেন? ভারতের সাথে অলরেডি যুক্তরাজ্যের বাণিজ্য চুক্তি হয়েছে। আচ্ছা, যুক্তরাষ্ট্রের সাথে তাদের নেগোসিয়েশন চলমান রয়েছে। আমি একটু আপনাকে ক্যালকুলেশন করে বলি, ভারতের সাথে যদি আপনি যেহেতু যখন আপনার যুক্তরাজ্যের আপনার বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে, এই চুক্তি সম্পন্ন হওয়ার পরেই ভারত তার পোশাক শিল্পে কিন্তু সে খুব অ্যাটেনশন দেওয়া শুরু করেছে। কারণ ভারত দেখছে 2029 সালের পরে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের শুল্কমুক্ত সুবিধা থাকবে না। তখন ভারত 2029 সাল থেকেই সে কিন্তু টার্গেট লক্ষ্য নিয়েছে যে বাংলাদেশ তো পিছিয়ে যাবে। কারণ বাংলাদেশের যে উচ্চ শুল্ক দিয়ে যুক্তরাজ্য বলেন আর মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, তারা যদি মানে উচ্চ শুল্ক হারে যদি তারা পণ্য নিতে চায়, তাহলে তো তাদের বাজারে ইনফ্লেশনও বেড়ে যাবে। কারণ ভোক্তা তো কিনতে ক্রয় করতে চাইবে না। এক, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে মুক্ত বাণিজ্য চুক্তির ক্ষেত্রে কিন্তু ভারত, পার্শ্ববর্তী দেশ ভারত অনেক এগিয়ে গেছে। মুক্ত বাণিজ্য চুক্তির ক্ষেত্রে আমাদের যে প্রতিযোগী দেশ ভিয়েতনাম, সে কিন্তু অনেক এগিয়ে গেছে। কারণ ভিয়েতনামের সাথে আপনার ইউরোপিয়ান ইউনিয়নের প্রত্যেকটা দেশের মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে। আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে যে এই চ্যালেঞ্জটা অ্যাড্রেস হবে কিভাবে, এটা সমাধান হবে মুক্ত বাণিজ্য চুক্তি যদি আমি করতে পারি, আমি যদি অর্থনৈতিক জোটের সাথে বাণিজ্য চুক্তিগুলো করতে পারি, আমি যদি রিজনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ, আমি যদি ব্রিক্স, এই সমস্ত জোটগুলোর সাথে যদি আমি মুক্ত বাণিজ্য চুক্তি করতে পারি, বাণিজ্য চুক্তি করতে পারি, তাহলে বাংলাদেশের এই যে ট্যারিফ রেট যেটা আছে, পাল্টা শুল্ক নীতি, সেটা থেকে আমরা রেহাই পাবো। এবং বাংলাদেশের সাথে সব থেকে দুর্বলতা কি জানেন, যে পোশাক রপ্তানিটা আমরা 92% করতেছি, 90% করছি, তাই না, মোট রপ্তানির ভিতরে। আমি পণ্য বৈচিত্র্য যদি আমি না বাড়াতে পারি, আমি বাজারের বৈচিত্র্য যদি আমি না বাড়াতে পারি, আমি পূর্ব এশিয়া বলেন, আমি মধ্যপ্রাচ্য বলেন, আফ্রিকার দেশগুলো যদি আমি বাজার যদি আমি সৃষ্টি না করতে পারি, তাহলে বাংলাদেশের এই চ্যালেঞ্জ থাকবেই। কারণ একক নির্ভরতা বাজার কখনো একটা অর্থনীতিকে কখনো টেকসই দেয় না, টেকসই করতে পারে না। সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে যে ভূ রাজনৈতিক বিষয় হোক, অর্থনৈতিক বিষয় হোক, এই সমস্ত বিষয়গুলোকে আমাদেরকে যোগ করে আমাদেরকে নেগোসিয়েশনের মাধ্যম দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। তার কারণ আমরা, এবং আরেকটা কথা আমি আপনাকে একটু বলবো, আমাকে সময় দিবেন, সেটা হচ্ছে যে বাংলাদেশের পোশাক রপ্তানিতে আমি সেকেন্ড বলছি, আমি বলছি যে দ্বিতীয় বলছি, কিন্তু ভিয়েতনাম 2024 সালে কি হয়েছে, বাংলাদেশের পোশাক রপ্তানি মানে 1%-এর নিচে প্রবৃদ্ধি ছিল। সেখানে তো আপনার চীনের প্রবৃদ্ধি ছিল 30%, ভিয়েতনামের প্রবৃদ্ধি ছিল 34%, আপনার কম্বোডিয়ার প্রবৃদ্ধি ছিল। আপনার কাছে আসবো, আমরা একটু জনাব আসিফ ইব্রাহিমের কাছে যেতে চাই। জনাব আসিফ ইব্রাহিম, আপনি জানেন যে ট্রাম্পের পাল্টা শুল্কের প্রভাব স্থগিত হচ্ছে, এবং সেখানে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের কিছু ক্রয়াদেশ স্থগিত হয়ে যাচ্ছে। বিষয়টি কিভাবে দেখছেন? ইতিমধ্যে বাংলাদেশেও কিছু ক্রয়াদেশ স্থগিত হয়েছে বলে আমরা শুনেছি। এই বিষয়টা কি আপনি কিভাবে দেখছেন? মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয় ওয়ালমার্টের একটা ক্রয়াদেশ 1 লক্ষ পিসের, যতদূর আমার মনে পড়ে, একটা ক্রয়াদেশ, এটা হচ্ছে সুইমিং শর্টস, সেটার অলরেডি একটা স্থগিতাদেশ এসছে আমাদের বিজিএমইএ অন্তর্ভুক্ত একটা সদস্য কারখানায়। সে তথ্য আমাদের কাছে এসছে। বিজিএমইএ অলরেডি সবগুলো কারখানায় চিঠি দিয়েছে তাদের কি পরিমাণ ক্রয়াদেশ স্থগিত হয়েছে এটা জানার জন্য। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, কোভিড এর সময়ও এই ধরনের একটা উদ্যোগ নিয়ে আমরা জানতে চেষ্টা করেছিলাম টোটাল ক্যান্সেলেশন কি হয়েছে। সো এই ফিগারটা যখন আসবে তখন বিষয়টা আরো একটু পরিষ্কার হবে। তবে এটা সত্য কথা যে যারা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রেতারা আছেন তারাও নিশ্চয়ই একটা অনিশ্চয়তার মধ্যে আছেন, এবং ন্যাচারালি তারা চাইবেন তাদের যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটা তারা প্রোটেক্ট করতে। এবং তারা যদি দেখেন, আমার সহ প্যানেল বক্তা যা বললেন মাজেদুল হক সাহেব, যে এটা যদি এরকম শুল্কের সুবিধা ভিয়েতনামে 20%, যেহেতু তারা অলরেডি নেগোশিয়েট করে ফেলেছে, যেখানে আপনাদের মনে আছে এটা কিন্তু প্রথম পর্যায়ে 56% বলা হয়েছিল ভিয়েতনাম। তো নেগোসিয়েশনটা যেহেতু তাদের সঙ্গে একটা এগ্রিমেন্ট আছে এবং তারা সাকসেসফুলি কনক্লুড করতে পেরেছে, এটা আমাদের জন্য একটা বিশেষ থ্রেট হিসেবে কাজ করবে বলে আমি খুব একটা নট আ ভেরি গুড সাইন বলবো ফর আমাদের যে সমস্ত কারখানা মার্কিন যুক্তরাষ্ট্রে এক্সপোর্ট করে না। আমরা কিন্তু
যদিও এখন পর্যন্ত চীনের পরে আমরা বিশ্বের দ্বিতীয় বৃহত্তর রপ্তানিকারক দেশ হিসেবে আবির্ভূত হয়েছি, একটা পর্যায়ে আমরা তৃতীয়তে চলে গেছি, কিন্তু আমরা উই আর ব্যাক টু দ্য সেকেন্ড পজিশন। এটা ধরে রাখা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে যদি এই যে 20% অফ দ্য টোটাল এক্সপোর্ট, আনুমানিক আপনার প্রায়, আপনি যদি $45 মিলিয়ন ধরেন, তার 20% তো কম না। এবং এটা কিন্তু আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে এবছর কিন্তু গত বছরের তুলনায় প্রথম 5 মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি বিগত বছরের তুলনায় বাড়ছিল। সুতরাং এটাও কিন্তু এটার উপর একটা নেতিবাচক প্রভাব আসবে বলে আমরা আশঙ্কা করছি। সবকিছু ক্লিয়ার হবে যখন সমস্ত কারখানার ইনপুট গুলা পাওয়া যাবে। আর আরেকটা যেটা বিষয় কনসিডারেশনে নিতে হবে, এখনই কিন্তু আগামী সিজনের যে অর্ডার প্লেসমেন্ট গুলো হবে সেটাই মুখ্যম সময়। নেগোসিয়েশন গুলো এখন টেক প্লেস করছে, মিটিং গুলো খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা বিভিন্ন বায়ারদের সঙ্গে। কিন্তু সবকিছু যেন একটা স্থগিত পরিবেশ এখন বিরাজ করছে বর্তমানে, আনটিল দ্য বায়ার্স গেট এ ক্লিয়ার পিকচার যে আসলে কি হতে যাচ্ছে। কেউ কিন্তু তাদের দাবার ছক সেভাবে করতে চাচ্ছে না। জনাব আসিফ ইব্রাহিম, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই। আপনারা তো মানে বিশ্বের বিভিন্ন দেশেই রপ্তানি করে থাকেন, তো সেক্ষেত্রে এখন যখন ট্রাম্পের এই শুল্ক নীতির একটা চাপ আপনাদের উপরে এসেছে, যেখানে সরাসরি প্রভাব পড়ছে বা পড়বে রপ্তানির উপরে, সেক্ষেত্রে এই যে প্রভাব কাটানো বা ব্যবসায় টিকে থাকা বা রপ্তানির যে গতি সেটিকে অব্যাহত রাখার ক্ষেত্রে আপনারা বিশ্বের নতুন নতুন বাজার খোঁজার ক্ষেত্রে ভাবছেন কিনা, এবং সেক্ষেত্রে এই যে বাড়তি শুল্ক দিয়ে যখন আপনাদের রপ্তানির তে একটি বড় ধাক্কা খাবে, সেখানে আপনারা এই জায়গাটাতে বিকল্প কি চিন্তা করছেন আসলে? আমাদের বিগত যে সমস্ত সিচুয়েশন এরকম তৈরি হয়েছিল সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের এগোতে হবে। এর আগে 2005 সালে যখন এমএফএ আপনার কোটা বিলুপ্ত হয়ে যায়, তখন কিন্তু একটা আশঙ্কা হয়েছিল যে এটার ক্ষেত্রে পোশাক শিল্পে একটা বড় ধরনের বিপর্যয় আসবে এবং ধস নামবে। যাই হোক, প্রাথমিক পর্যায়ে কিছুটা চ্যালেঞ্জ ছিল, কিন্তু সেটা পরে ওভারকাম করতে সক্ষম হয়েছিল বাংলাদেশের তৈরি পোশাক শিল্প। এরপরে যখন কোভিড হলো, তখন কিন্তু বিশাল পরিমাণে প্রাথমিক পর্যায়ে অর্ডার ক্যান্সেলেশন হয়েছিল, এটা আপনারা সকলেই দেখেছেন। কিন্তু সেই সময় সরকার থেকে কিছু সহায়তা পাওয়া গিয়েছিল, বিশেষ করে স্যালারি দেওয়ার ক্ষেত্রে একটা শর্ট টার্ম আমি বলবো না, স্বল্প সুদে একটা ঋণের বন্দোবস্ত করা হয়েছিল সেই সমস্ত কারখানাগুলোর জন্য। এবং সেই সাপোর্ট দিয়ে পরে এই টাকাগুলো অবশ্য কারখানাগুলো সরকারকে ফেরত দিয়েছে যখন তারা আরো সক্ষম হয়েছে। তো এরকম যদি সিচুয়েশন তৈরি হয় যে আসলে আমরা এরকম একটা ক্রাইসিস পর্যন্ত যাচ্ছি, সেই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে বিগত প্রিভিয়াস এক্সপেরিয়েন্স গুলো থেকে আমরা লেসন নিয়ে আমরা যদি সেই ধরনের একটা ব্যবস্থা আমরা করতে পারি সে সমস্ত সদস্য কারখানাগুলোর জন্য, একটা স্বল্প মেয়াদী কিংবা স্বল্প ঋণের একটা বন্দোবস্ত যদি করা যেতে পারে। কারণ আমরা চাই না যে এটার কারণে শ্রমিকদের বেতন দিতে যেন কোনো অসুবিধা হয়, কারণ অর্ডার ক্যান্সেল হয়ে গেলে তো আসলে কারখানার হাত বাঁধা হয়ে যাবে। এই ক্ষেত্রে তো তাদের জন্য অত্যন্ত ডিফিকাল্ট হয়ে যাবে স্যালারি পেমেন্ট করা। সুতরাং সেই সাজেশনটাই আমি সরকারের কাছে রাখবো। বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় একসঙ্গে বিজিএমএ, বিটিএমএ এবং অন্যান্য প্রাইভেট সেক্টর যে সমস্ত বাণিজ্য সংগঠনগুলো আছে তাদের সঙ্গে বসে যদি একটা এটাকে বলে হচ্ছে কন্টিনজেন্সি প্ল্যানিং একটা যদি আমরা করতে সক্ষম হই একসঙ্গে মিলে, হয়তো আমাদের সেই ক্ষেত্রে এই বিপদ থেকে পরিত্রাণ পেতে কিছুটা আমাদের সহায়তা সেটা করতে পারে। জনাব মাজেদ, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে জনাব আসিফ ইব্রাহিম বলছিলেন যে বাজার সম্প্রসারণের জায়গাটা, এক্ষেত্রে সরকারের কি করণীয় আছে? সরকার এই বাজার সম্প্রসারণের জায়গাটাতে কিভাবে মনোযোগ দিতে পারে, এবং বিশেষ করে যে আমাদের দেশের যে বিনিয়োগের জায়গাটিও গত বেশ কিছু দীর্ঘ একটি সময়ে বলা যায় বিনিয়োগ খরাও, এখানে বিনিয়োগ সেভাবে আসছে না, বিদেশি বিনিয়োগ। তো এই জায়গাতে কিভাবে সরকার কাজ করতে পারে বলে আপনি মনে করেন? সরকার যেটা
বাজার সম্প্রসারণের বিষয়ে সরকার যেভাবে কাজ করবে সেটা হচ্ছে যে তার কূটনৈতিক ইকোনমিক ডিপ্লোমেসি এস্টাবলিশ করতে হবে, ইকোনমিক ডিপ্লোমেসি জোরদার করতে হবে। এটার মাধ্যম ছাড়া আপনার কূটনৈতিক সম্পর্ক জোরদার ছাড়া আপনার বাজার সম্প্রসারণ করা সম্ভব না। তার কারণ হচ্ছে যে দেখেন যে আপনি মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু একের পর এক বাংলাদেশের উপরে বিভিন্ন ধরনের অবরোধ জারি করছে। আমি বলবো সেটা হচ্ছে যে কেন, সেটা হচ্ছে যে আপনার রানা প্লাজা যখন ধস নামলো তখন তাদের সাথে যে আমাদের যে চুক্তিগুলো ছিল টিকফা চুক্তি, সেই টিকফা চুক্তি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র 2013 সালে বাতিল করে দিল। ঠিক আছে, এরপরে মার্কিন যুক্তরাষ্ট্র অনেকগুলো শর্ত আমাদের দিল, লেবার কন্ডিশন নিয়ে অনেক শর্ত দিল। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি করলো যে প্রবাসীদের যে রেমিটেন্সের বিষয়টা, যে মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসন বললো যে 5% ট্যাক্স দিতে হবে, যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি কেউ রেমিটেন্স পাঠাতে চায় তাদের 5% ট্যাক্স দিতে হবে। আবার শুনলাম যে ভিসা প্রসেসিং ফিও বাড়াচ্ছে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশের আসলে ফ্রেন্ডলি কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। কারণ বাংলাদেশের অর্থনীতির যে চরিত্র, বাংলাদেশের অর্থনীতির যে চিত্র, সামষ্টিক অর্থনীতি যে সূচকগুলো যে খুব সংকটাপন্ন অবস্থায় রয়েছে, সেটাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র খুব ফ্রেন্ডলি সিদ্ধান্ত নিতে পারতো, কিন্তু নিচ্ছে না। কিন্তু বাজার আপনাকে আমি একটা জিনিস বলি যে প্রবাসীদের বাজার কিন্তু 10 বছরে 8 থেকে 9টা বাজার বন্ধ হয়ে গেছে। সেই প্রবাসী বাজারগুলো কিন্তু উদ্ধার করার চেষ্টা রাষ্ট্রকে আমি দেখিনি। তাহলে আমাকে এখন রপ্তানি গন্তব্য, আমাকে বৈচিত্র্য আনতে হবে। রপ্তানি গন্তব্য বলেন, রপ্তানি পণ্য বলেন, বিশেষ করে আমার রপ্তানি গন্তব্যটা বৈচিত্র্য আনতে গেলে আমার ইকোনমিক ডিপ্লোমেসির মাধ্যম দিয়েই এই কাজটা আমাকে করতে হবে। তার কারণ আর বাংলাদেশের যেটা হয়েছে, বাংলাদেশে 1974-75 সালে যে পণ্যগুলো রপ্তানি হতো, যেরকম জাহাজ আমরা ডেনমার্কে একসময় রপ্তানি করছি, বা জাহাজ নির্মাণ শিল্পটা কিন্তু বাংলাদেশ সামনে এগিয়ে নিতে পারতো। আমরা শুধু কনসেন্ট্রেশন করছি পোশাক শিল্পে। একটা সিঙ্গেল প্রোডাক্টে যখন আমরা কনসেন্ট্রেশন করছি, তখন আমার অর্থনীতিটা কিন্তু মানে রপ্তানি, আমি যে আমার রপ্তানি খাতটা আমার কিন্তু টেকসই হচ্ছে না। আমি বৈচিত্র্য আনবো, আমি রপ্তানি পণ্য বৈচিত্র্য আনবো, বাজারকে বৈচিত্র্য আনবো। আরেকটা কথা আমি বলি যে যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু PL 480 খাদ্য সহায়তার আন্ডারে 1974 সালে সে কিন্তু গমের একটা জাহাজ রিটার্ন নিয়ে গেছিল। কেন? কারণ কিউবার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক খারাপ ছিল। কিউবা যখন বাংলাদেশকে গম ভর্তি একটা জাহাজ বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসে, তখন তখন মার্কিন যুক্তরাষ্ট্র ওই জাহাজটাকে ফিরিয়ে নিয়ে গেছিল। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র চায় না তার সাথে যে দেশগুলোর সম্পর্ক খারাপ সে দেশগুলোর সাথে আমরা সম্পর্ক স্থাপন করি। এটা মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু চায় না। আমি একটা উদাহরণ আপনাকে দিলাম, 1974 সালের উদাহরণ। সুতরাং আমাদেরকে যেটা করতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে বিষয়গুলো চাচ্ছে, সেটা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির মাধ্যম দিয়ে বাংলাদেশের অংশীদারিত্ব চাচ্ছে, সেটাকে যদি আমরা এগিয়ে নিতে পারি। মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে চীনা নির্ভরতা কমানোর জন্য, সেটাকে যদি আমরা এগিয়ে নিতে পারি, তাহলে আমার ইউরোপের বাজারও আমার ঠিক থাকবে, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারও ঠিক থাকবে। এবং বাংলাদেশের যে আপনার যে ক্রয় আদেশগুলো যে বাতিল হচ্ছে, এতে করে তো শিল্প কারখানা একটা হুমকির ভিতরে পড়ে গেছে। যখন সামষ্টিক অর্থনীতি সংকটের ভিতরে চলছে, তখন আমার উৎপাদন খান ব্যাহত হবে, তখন আমি রপ্তানি আয় ব্যাহত হবে। এর সাথে একটু যুক্ত করতে চাই যে আপনি জানেন যে আমাদের বাণিজ্য উপদেষ্টা সহ একটি প্রতিনিধি দল কিন্তু যুক্তরাষ্ট্রে ছিলেন এবং তারা সেখানে এই বিষয়টিকে সমঝোতা আনার জন্য কাজ করেছেন। এক্ষেত্রে বাংলাদেশের সফলতা কি দেখছেন? তারা কি ইতিবাচক কোনো ফল আনতে পারবেন কি মনে হয়? প্রতিনিধিটা পাঠানো হয়েছে, এই প্রতিনিধি উপযুক্ত নয় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নেগোসিয়েশন করার। তার কারণ কি জানেন? ইন্দোনেশিয়া থেকে কিন্তু 26 জন ব্যবসায়ী গেছে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কথা নেগোসিয়েশন করার জন্য। বাট বাংলাদেশের রাইট ম্যান কিন্তু যুক্তরাষ্ট্রে যায় নাই, কারণ আমার এখানে এক্সপার্ট যাওয়া দরকার ছিল, আমার বিজনেস পিপল যাওয়া দরকার ছিল। এমনও বিজনেস পিপল বাংলাদেশে আছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো, যেখানে গভর্নমেন্টের যে পিপুল গুলো গেছে তাদের সাথে হয়তো সম্পর্কটা ভালো না। সুতরাং আমার এখানে লবিস্টের মাধ্যম দিয়ে আমার এই দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো করার মাধ্যম দিয়েই আমার এই নেগোসিয়েশনটাকে আমাকে ফলপ্রসূ করতে হবে। সুতরাং যে টিমটা গেছে সেই টিমের মাধ্যম দিয়ে ফলপ্রসূ করা সম্ভব না, এটা আমরা লবিস্ট নিয়োগ করবো, অথবা যারা ব্যবসায়ী রয়েছে, এমিনেন্ট ব্যবসায়ী রয়েছে দেশের, যারা ইন্দোনেশিয়া করেছে, যারা ভিয়েতনাম করেছে, সেটা বাংলাদেশ এখন কিন্তু করে নাই। তারা কিন্তু ব্যবসায়ীদেরকে ইগনোর করে মার্কিন যুক্তরাষ্ট্র নেগোসিয়েশন করতে গেছে, এটা ব্যর্থ হয়েছে এবং ব্যর্থ হবে। জনাব মাজেদ, আপনার কাছে আরেকটা বিষয়, আপনি জানেন হয়তো শুনে থাকবেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্য রপ্তানিতে, অর্থাৎ বাংলাদেশে যেগুলো আসে সেরকম একটা দীর্ঘ তালিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। সেটি বাংলাদেশের
বাণিজ্য মন্ত্রণালয়কে মেইলে পাঠানো হয়েছে। আসলে তারা কি চায়, মানে তারা তো এমনিতে আমাদের অনেকগুলো পণ্য এখানে আমরা তাদের ফ্রি সুযোগ দিচ্ছি, তুলা থেকে শুরু করে অনেকগুলো পণ্য, তো এখন তারা আরো কি কি পণ্য চাইতে পারে বলে আপনি মনে করেন? আমি আপনাকে একটু বলি, মূল বিষয়টা বলি। সেটা হচ্ছে যে পাল্টা শুল্ক এপ্রিলে দেওয়া আরোপ করার পরে কিন্তু 2025-26 অর্থ বছরে 100টা বেশি পণ্য কিন্তু শুল্ক আমরা উঠিয়ে নিয়েছি। তারপরেও কিন্তু মানে যুক্তরাষ্ট্র কিন্তু খুশি হতে পারে নাই। আচ্ছা, তারপরে যুক্তরাষ্ট্র আমাদেরকে একটা লং লিস্ট দিয়েছে তাদের পণ্যের সঙ্গে, কারণ যুক্তরাষ্ট্র চাচ্ছে যে তার ট্রেড ব্যালেন্সকে সে রাখার জন্য, তার এক্সপোর্ট ইম্পোর্ট যেন আমার সমান থাকে, যুক্তরাষ্ট্রের পক্ষে যেন বাণিজ্য থাকে অথবা সুষম বাণিজ্য থাকে বিরাজ করে বাংলাদেশের সাথে। এটা যুক্তরাষ্ট্র। কিন্তু যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে যেটা হয়েছে যে যুক্তরাষ্ট্রের তার কারেন্ট অ্যাকাউন্ট তার ঘাটতি রয়েছে। কারণ একটা দেশের কারেন্ট অ্যাকাউন্ট যখন ঘাটতি থাকে তখন সে কি করে, হয় সে এফডিআই কে সে ইনকারেজ করে অথবা সে ট্রেড ব্যালেন্স করতে চায়। তাহলে বাংলাদেশ মার্কিন ট্রাম্প প্রশাসন বলেছে যে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান যদি সেখানে উৎপাদন করে সে সাথে সাথে অনুমোদন পত্র দিবে। কারণ কি? কারণ হচ্ছে যে তার যুক্তরাষ্ট্রের মূল বিষয় হচ্ছে যে তার কারেন্ট অ্যাকাউন্ট কিন্তু তার শর্টফল রয়েছে। কারেন্ট অ্যাকাউন্টকে সে ব্যালেন্স করার জন্য সে এফডিআই চাচ্ছে অথবা ট্রেড ব্যালেন্স চাচ্ছে, এই জন্য সেটা লং লিস্ট দিয়েছে। কিন্তু বাংলাদেশের পক্ষে সমস্ত বিষয়গুলো এখন মানে সমাধান করা সম্ভব না। কারণ আমি যদি শুল্ক এখন শূন্য করি বা শুল্ক কমাই, তাহলে বাংলাদেশের যে ট্যাক্স টু জিডিপি রেশিও সেটা তো বাংলাদেশের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে সারা পৃথিবীর ভিতরে। তাহলে আমার তো এই বিষয়ে একটু আসিফ ইব্রাহিম ভাইয়ের কাছে জানতে চাই। আসিফ ইব্রাহিম ভাই, আপনি তো একটু সংক্ষেপে বলেন, আমরা আলোচনার শেষ দিকে একটু যদি সংক্ষেপে বলেন যে আসলে এই যে দীর্ঘ একটি সময় আমরা বাংলাদেশে পেলাম, 3 মাস আলোচনার জন্য সুযোগ ছিল, সেটিকে আমরা কতটুকু কাজে লাগাতে পারলাম কি পারলাম না, সেই হিসাবটি আসলে এখন সামনে চলে এসেছে। তবে আপনার কাছে সবশেষ এই মুহূর্তে কি প্রত্যাশা, কতটুকু আশাবাদী আপনারা, যদি একটু সংক্ষেপে বলেন। প্রথমের পর্যায়ে যখন একটা ইম্পোজিশনটা যখন আসলো, অ্যানাউন্সমেন্টটা যখন আসলো, তারপরে আপনারা সকলেই জানেন যে প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের প্রফেসর ইউনূস উনি একটা চিঠি দিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে, এবং সেখানে কিন্তু স্পেসিফিক্যালি উল্লেখ করা ছিল যে কিছু কিছু পয়েন্টস যেগুলো বাংলাদেশ করতে ইচ্ছুক মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, এবং সেই প্রেক্ষিতে এবং আমরা দেখেছি যে 3 মাসের একটা ওখানে একটা সময় পাওয়া গিয়েছে। তো এখন যেটা হয়েছে সেটা নিয়ে তো আলোচনা করে তো কোনো লাভ নেই, আমাদের ভবিষ্যতে কি করণীয় সেটা আমাদের দেখতে হবে। একটা জিনিস যেটা হয়েছে, গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে বিভিন্ন সেক্টরে যারা প্রতিনিধি করেন সিনিয়র ব্যবসায়ী নেতৃবৃন্দ, তাদের সঙ্গে একটা মিটিং হয়েছে, এবং এখন আমাদের থেকে ইনপুট চাওয়া হচ্ছে। এই যে বললাম, বিজিএমই এর সমীক্ষাটা হবে, অন্যান্য সেক্টরেও সমীক্ষাটা হবে, এবং একটা ন্যাশনাল কান্ট্রি প্রিপেয়ারনেস প্ল্যান এর দিকে আমরা যাব, এবং সেই ক্ষেত্রে সরকার এবং প্রাইভেট সেক্টর মিলে এই জিনিসটা করতে হবে। এছাড়া তো এরকম ক্রাইসিস থেকে ওভারকাম করার কোনো পথ আমি দেখছি না। উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার। আগেও সবসময় সেভাবেই হয়েছে, এইবারেও সেভাবে। ধন্যবাদ জনাব আসিফ ইব্রাহিম, জনাব মাজেদুল হক, আপনাদের দুজনকে আমাদের আজকের বিজনেস আওয়ারে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম, অনেকগুলো বিষয়ে আপনাদের পরামর্শ জানলাম। এই আলোচনার মধ্যে একটি সুষ্ঠু সমাধান বাংলাদেশের জন্য আসবে এমনটাই প্রত্যাশা। সেই সাথে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই আলোচনা। দর্শক, বিজনেস আওয়ারের সময় হলো একটি বিরতির, ফিরব কিছুক্ষণের মধ্যেই। সেই সাথে থাকবে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের খবর, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে জানিয়ে দিব শেয়ার বাজারের খবর। শেয়ার বাজারের আজকের আপডেট জানিয়ে দিতে চাই। আজকে দেখা যাচ্ছে যে ডিএসসি ইন্ডেক্সে কিছুটা বেড়ে অবস্থান করছে 7.7 পয়েন্টে, এবং ডিএসসি
ইন্ডেক্স এটাও বেড়েছে 3.16 তে অবস্থান করছে এবং ডিএসসি 30 সেটি সরিয়া ভিত্তিক যেটি সেখানে কিছুটা কমে অবস্থান করছে 4.1-এ। আজ মোট লেনদেন হয়েছে 3,938 কোটি টাকা। এছাড়া টোটাল লেনদেন হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি 139টি কোম্পানির শেয়ারের দাম আজকে বেড়েছে, কমেছে 141টি এবং অপরিবর্তিত আছে 65টি কোম্পানির দাম। এবার জানিয়ে দিতে চাই মুদ্রা, স্বর্ণ ও রূপার বাজারের দরদাম। মুদ্রার বিনিময় মূল্য দেখা যাচ্ছে মার্কিন ডলার আজকে দাম রয়েছে 122 টাকা, বিক্রি হচ্ছে 123 টাকায়। ইউরোর দাম আছে 135 টাকা, বিক্রি হচ্ছে 140 টাকা। পাউন্ড 155 টাকা, বিক্রি হচ্ছে 162 টাকায়। চীনা ইউয়ান বিক্রি হচ্ছে ক্রয় হচ্ছে 15.50 পয়সা, বিক্রি হচ্ছে 17.30 পয়সা। সৌদি রিয়াল 30.00 এবং বিক্রি হচ্ছে 32 টাকায়। একই সাথে ভারতীয় রুপি আজ দাম আছে 138 টাকা এবং বিক্রি হচ্ছে 1.45 টাকা। জানিয়ে দেব স্বর্ণের দরদাম। স্বর্ণের দাম আজকে প্রতি ভরিতে দাম দেখা যাচ্ছে 1,70,591 টাকা 22 ক্যারেটের স্বর্ণ। 21 ক্যারেটের দাম আছে 1,62,000, 18 ক্যারেটের দাম আছে 1,39,000 এবং সনাতন স্বর্ণের দাম আছে 1,15,000। এবং বাজুস থেকে পাঠানো তথ্যে দেখা যাচ্ছে যে আজকের রূপার দাম 22 ক্যারেটের দাম আছে 2,811 টাকা, 21 ক্যারেটের দাম আছে 2,683 টাকা, 18 ক্যারেটের দাম আছে 2,298 টাকা এবং সনাতন রূপার দাম আছে আজকে 1,726 টাকা। দর্শক, বিজনেস আওয়ারের সময় হলো আরও একটি বিরতির। ফিরবো কিছুক্ষণের মধ্যেই। শেষে থাকবে দেশ ও বিশ্ব বাণিজ্যের খবর, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। দর্শক, এবারে জানাবো জনপদে শিল্প ও বাণিজ্যের খবর। গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজানের ঢলে কুমিল্লার গোমতী নদীর তীরবর্তী জমির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। চরের বিস্তীর্ণ এলাকায় সবজির পানির নিচে তলিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক। এছাড়া জেলা জুড়ে অপরিকল্পিত মৎস্য খামার ও যত্রতত্র বেড়িবাঁধ দেয়ায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। কৃষি বিভাগ বলছে প্রায় 11,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এইচ.এম. মহিউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ধীরে ধীরে বানের পানি কমতে শুরু করেছে আর একে একে ক্ষতচিহ্ন ভেসে উঠেছে গোমতী পাড়ে। কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে পানি বেড়ে যায় গোমতীর। এতে ভেসে যায় কুমিল্লা সদর, দেবিদ্বার ও মুরাদনগর এলাকার গোমতী চরের প্রায় 5,000 বেশি কৃষকের ফসলি জমি। এই বৃষ্টিতে মানুষ অনেক কষ্ট হয়েছে এবং এলাকার কৃষি জমির উপর অনেক ক্ষতি হয়েছে। কৃষকরা বলছেন গত বছরের ভয়াবহ বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই এবারের হঠাৎ বন্যা মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে। ঝিঙ্গা, দুন্দুল বহুত রকমের জিনিস ক্ষতি হয়েছে। মাইয়া আর বা ফলিয়া টলিয়া এটি ক্ষতি হয়েছে। তবে কৃষকদের সহায়তায় সরকারি বরাদ্দের আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। আমরা কৃষকদের সাথে কথা বলছি, পরামর্শ দিচ্ছি, তাদের তালিকা নিচ্ছি। পরবর্তীতে সরকার থেকে কোনো প্রকার প্রণোদনা কর্মসূচি আসলে আমরা সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। বন্যার পানি আরো কমে গেলে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ পাওয়া যাবে বলে জানান এই কৃষি কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
নরসিংদীতে উৎপাদিত সবজির খ্যাতি রয়েছে দেশ জুড়ে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে বিভিন্ন জেলায়। কৃষকের দাবি, ফলন ভালো হলেও হাত বদল ও সিন্ডিকেটের কারণে সবজির ন্যায্য দাম পান না তারা। তবে ভালো ফলনে কৃষকদের প্রশিক্ষণের পাশাপাশি সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। হৃদয় খানের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রীষ্মকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক। ঝিঙ্গে, কাকরোল, ঢেঁড়স, উস্তা, কুমড়া, বেগুন থেকে শুরু করে নানা সবজি চাষাবাদ হচ্ছে নরসিংদীতে। এছাড়াও 12 মাসি লাউ, ফুলকপি থেকে শুরু করে সব ধরনের চারাও পাওয়া যায় এখানে। আমি বেগুন করেছি, আপনার কাকরোল করেছি, ঝিঙ্গা করেছি, পোস্তা করেছি, কাকরোল করেছি। গৃহস্থ তো করণ লাগে, গৃহস্থ তো আর কিন্তু বাউ না, কিন্তু আই বুঝে 10টা, এটা তো বাউ না। একটা করে মায়ের খাইতেছে, করতেছে, সব কিছু করতেছে, মায়ের খাইতেছে। আবার উৎপাদন ভালো হলেও হাত বদল ও সিন্ডিকেটের কারণে সবজির ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষক। কীটনাশক থেকে শুরু করে ওষুধের দাম বাড়তি থাকায় খরচ ওঠাতেই হিমশিম খেতে হচ্ছে। যে মধ্যস্থমে যারা নিয়ে কিনা বিক্রি করে, এরা সিন্ডিকেট বাজার করে এরা দাম ডাবল বেছে। আমরা বেশি বলতে আনতে 10 টাকা কেজি, আর নিয়ে 40 টাকা 50 টাকা কেজি বেছে। 15 টাকা 20 টাকা মূলা, এই মূল্যে আমরা বিক্রি করতেছি। এই বাজারে বাঙ্গে যারা খুচরা ব্যস্ত আছে, আর তো দেখি 60 টাকা 70 টাকা করে ব্যস্ত আছে। এখানে উৎপাদিত সবজির 70%-ও বেশি সরবরাহ হয়ে থাকে ঢাকা সহ আশেপাশের জেলাগুলোতে। কৃষককে প্রশিক্ষণ দেয়া সহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আমাদের বিভিন্ন গ্রুপ গঠন করা আছে, যারা সবজির মান এবং টেকনোলজিগুলি ইউজ করে কিভাবে বিদেশের রপ্তানির উপযোগী করে তৈরি করা যায়, সেগুলোর বিষয়ে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। নরসিংদী জেলায় এবার 7,075 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজির আবাদ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এবারে বিশ্ব বাণিজ্যের খবর। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকরের আগেই জুনে চীনের আমদানি ও রপ্তানি দুটোই বেড়েছে। ব্যবসায়ীরা তাড়াহুড়ো করে পণ্য পাঠানোর রপ্তানি বেড়েছে 5.8% আর 1.1% বেড়েছে আমদানি। রয়টার্স জানায়, এমন পরিস্থিতিতে মাস শেষে চীনের বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে প্রায় $115 বিলিয়ন। তবে শুধু যুক্তরাষ্ট্রই নয়, ভিয়েতনাম ও ইউরোপীয় ইউনিয়নের সাথেও নতুন সমস্যা তৈরি হচ্ছে। বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার জন্য চীনের হাতে সময় আছে 12 আগস্ট পর্যন্ত। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরোপযোগ্য প্রতিশোধমূলক শুল্কের হুমকি দিয়েও তা বিলম্বিত করছে ইউরোপীয় ইউনিয়ন। বাণিজ্য সংঘাত এড়াতে এমন পদক্ষেপ বলে রোববার জানান ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুল ভন ডার লিয়েন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অব্যাহত রাখার কথাও জানান তিনি। বিশ্লেষকরা বলছেন, আগামী মার্কিন নির্বাচন ও ইউরোপীয় বাজারে অস্থিরতা মাথায় রেখেই সময় নিচ্ছে ইইউ। তারা আশা করছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো যাবে। গণমাধ্যমের তথ্য বলছে, মার্কিন আরোপিত শুল্কে ইউরোপীয় গাড়ি, কৃষি পণ্য এবং মদ শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এতে সবচেয়ে বেশি উদ্বিগ্ন জার্মানি ও ফ্রান্স। এ ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।